দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ যে সিএইচও এক্সামগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে তার জন্য আমি বিভিন্ন কোশ্চেন তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ করাবো। তো কমিউনিটি হেলথ অফিসারের এক্সাম তোমরা যারা দিয়েছো অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টে হয়ে গেছে, অলরেডি নদিয়া ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে গেছে, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে হয়ে গেছে, সাউথ 24 পরগনাস, এছাড়া হচ্ছে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট এক্সাম হয়ে গেছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এক্সাম হয়ে গেছে, মালদা ডিস্ট্রিক্ট এক্সাম হয়ে গেছে, আরও বেশ কিছু ডিস্ট্রিক্ট এক্সাম হয়ে গেছে। যেমন আরেকটা বলে রাখি তোমাদের যে ঝাড়গ্রাম হয়ে গেছে। তো কোন ডিস্ট্রিক্টে হয়েছে বা কোন ডিস্ট্রিক্টে হয়নি সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়েছি, ঠিক আছে। কোন ডিস্ট্রিক্টে হয়ে গেছে কমপ্লিট বা বাকি আছে এখানে আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। এবং কোন ডিস্ট্রিক্টে বাকি আছে সেই ডিস্ট্রিক্টের এক্সামগুলি দেওয়ার জন্য তোমাদের প্রিপারেশন করতে হবে। এবং আমি ইউটিউবে তোমাদের জন্য সিএইচওর একটা সিরিজ এরপরে কন্টিনিউয়াসলি করাবো। যারা চ্যানেলে নতুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও দেব। এবং আমি আরও একটা সিরিজ ইউটিউবে শুরু করেছি, পিআর যাদব ডিকোডিং সিরিজ, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কোন কোন ডিস্ট্রিক্টে বাকি আছে আমি একবার এখানে শর্টলি বলে দিচ্ছি। পূর্ব অ্যান্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বাকি আছে এক্সাম। নেক্সট হচ্ছে আমাদের এদিকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাকি আছে, নেক্সট হচ্ছে আমাদের এদিকে নর্থ 24 পরগনাসে বাকি আছে। নেক্সট হচ্ছে আমাদের বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টে বাকি আছে, ঠিক আছে। এইরকম করে বেশ কিছু ডিস্ট্রিক্টে বাকি আছে, হুগলি ডিস্ট্রিক্টে বাকি আছে। তো ওভারঅল কোন কোন ডিস্ট্রিক্টে বাকি আছে বা কী সমস্ত তথ্য আমি একটা ভিডিওতে করেছি। এখানে আমি কোশ্চেন রিলেটেড, আমি এক্সপ্লানেশন রিলেটেড আলোচনা করতে এসেছি, সেই জন্য আমি সেটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। ভিডিওটা কন্টিনিউয়াসলি পুরোটা দেখবে। বেশ, তো প্রথম কোশ্চেন আমি আমাদের আজকের ফার্স্ট অফ অল কোশ্চেন স্টার্ট করি। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার ইনক্লুড অল এক্সেপ্ট। তোমরা এই টার্মটা কিন্তু ভালো করে খেয়াল করবে যে এখানে কি চেয়েছে, দেখো চেয়েছে দ্য প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার ইনক্লুড অল এক্সেপ্ট, তাহলে এক্সেপশান চেয়েছে, এক্সেপশানটা তোমাদেরকে খুঁজতে হবে। এবং এই এক্সেপ্ট টাইপের যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলোই তোমাদের হচ্ছে এক্সামে নেগেটিভ মার্কিংয়ের জন্য দায়ী। এই এক্সেপ্ট বা হচ্ছে আমাদের ডোন্ট যেগুলো থাকে ট্রিকি কোশ্চেন, ডোন্ট, তারপরে ইনক্লুডেড বা ইনক্লুডস, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের আরেকটা হতে পারে যে ধরো থাকতে পারে অল, এক্সেপ্ট, এরকম থাকে। তো এইগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমরা যদি প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার দেখি, আগে প্রথম কথা বুঝতে হবে যে প্রাইমারি হেলথ কেয়ার বলতে কি বোঝায়। প্রাইমারি হেলথ কেয়ার হচ্ছে এমন একটা হেলথ কেয়ার যেটা হচ্ছে আমরা এমনভাবে প্রোভাইড করব যে অ্যাকসেপ্টেবল টু অল ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এটা একটা ক্রাইটেরিয়া হবে। আর কি হবে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ এমন নয় যে আমরা মানে রেস ওয়াইজ বিভিন্ন একটা রেসকে আলাদা প্রোভাইড করলাম, বা একটা রিলিজিয়নকে আলাদা কেয়ার প্রোভাইড করলাম, বা একটা কমিউনিটিকে আলাদা প্রোভাইড করলাম, ঠিক আছে। এই রকম কিন্তু কোনো ব্যাপার হবে না। ইরেসপেক্টিভ অফ রেস, রিলিজিয়ন, কমিউনিটি, কাস্ট, আমরা একটা ইকুইটেবল কেয়ার ডিস্ট্রিবিউশন করব, ঠিক আছে। এইটাকে আমরা বলবো কি, প্রাইমারি হেলথ কেয়ার বা পিএইচসি। এবং এই প্রাইমারি হেলথ কেয়ারের
এই প্রাইমারি হেলথ কেয়ারের 5টা প্রিন্সিপালস রয়েছে। 5টা প্রিন্সিপালসের মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো। 1 নাম্বার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, যার মিনিংটা আমরা একটু আগেই বললাম যে রেস বা রিলিজিয়ন বা কমিউনিটি বা কাস্ট বা ক্রিড এর ইরেসপেক্টিভে আমরা হচ্ছে কেয়ার প্রোভাইড করব, দ্যাট ইজ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। সেকেন্ড প্রিন্সিপালস কমিউনিটি পার্টিসিপেশন, অর্থাৎ আমাদের যখন কোনো কেউ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য পার্টিসিপেট করবে, সেটা অবশ্যই হেলথ টিম মেম্বার্সরা থাকবেন। এবং এই হেলথ টিম মেম্বার্সের মধ্যে কারা কারা থাকেন, আমাদের ডক্টরস বা ফিজিশিয়ানস, আমাদের পাবলিক হেলথ নার্স বা কমিউনিটি নার্স, বিভিন্ন নার্স ক্যাটাগরির পাবলিকরা থাকে, আমাদের হচ্ছে এএনএম ফ্যাকাল্টিস, ঠিক আছে। আমরা ফ্যাকাল্টিস বলতে এএনএম যে অক্সিলারি নার্স মিডওয়াইফ থাকছে তারা থাকবেন, আমাদের আশা, ঠিক আছে। সমস্ত কিছু হেলথ টিম মেম্বার্সরা মিলে তারপরে একটা কমিউনিটিতে গিয়ে কি করবে, কেয়ার প্রোভাইড করবে। দ্যাট ইজ সে কী করছে, কমিউনিটিতে কমিউনিটি পার্টিসিপেশন করছে। বোঝা গেল? তোমরা যেখানটা বুঝতে পারবে না অবশ্যই বলবে। নেক্সট আমাদের দেখো ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন। এই যে আমরা ওয়ার্ডটা ইউজ করলাম ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, মানে কি ইন্টারসেক্টরাল অর্থাৎ আমরা একটা সেক্টরেই কিন্তু সীমাবদ্ধ থাকবো না। আমরা কোঅর্ডিনেশন মিনিং আমরা বুঝি। কোঅর্ডিনেট করা মানে কি, ধরো একটা কমিউনিটি থেকে সেই কমিউনিটিতে যে সমস্ত পিপলসরা রয়েছে, যে সমস্ত পার্সনসরা রয়েছে, সেই কমিউনিটির পিপল বা পার্সনসদের আমরা কি করছি, আমরা কানেক্ট করার চেষ্টা করছি। আমরা তাদের বিভিন্ন ভাষা, সংস্কৃতি, তাদের যে কাজকর্ম, এগুলোকে কানেক্ট করার চেষ্টা করছি অ্যানাদার কোনো কমিউনিটির সাথে, এবং সেখানে হোম ভিজিটের মাধ্যমে, ঠিক আছে। আমরা পড়েছি যে হোম ভিজিট ইজ দ্য ব্যাকবোন অফ পাবলিক হেলথ লাইফ, ঠিক আছে। তাহলে এই যে কোঅর্ডিনেশনটা করছি আমরা, এটা ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশনসের মধ্যে আসছে। নেক্সট আমাদের দেখো অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। আমরা যখন প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করতে যাচ্ছি তখন আমরা কি টেকনোলজি ফলো করছি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, ঠিক আছে। এমন নয় যে আমরা এক জায়গায় হোম ভিজিট করতে গেলাম, সেখানে আমরা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করতে গেলাম, কিন্তু তার মানে সেটা যাওয়ার আগে আমরা তার কোনো পারপাস বা তার কোনো প্ল্যানিং, ঠিক আছে, বা তার কোনো এফেক্টিভনেস কতটা কী হবে, সেসব কিছু আমরা চিন্তাভাবনা না করেই চলে গেলাম, ঠিক আছে। তাহলে কী হবে, সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফলো করলো না, ঠিক আছে। দ্যাট ইজ আমাদের প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করতে গেলে একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি মেনটেন করে তারপর আমরা প্রাইমারি হেলথ কেয়ারটাকে দেব। অ্যান্ড লাস্ট অফ অল রয়েছে দেখো ফোকাস অন প্রিভেনশন। আমরা জানি কমিউনিটি হেলথ সার্ভিস মানেই হচ্ছে সেটা কি, সেখানে কি থাকবে, সেখানে আমরা প্রিভেন্টিভ পারপাসটা বেশি ফলো করব, ঠিক আছে। তাহলে সেটা ফোকাস অন প্রিভেনশন এটাতে মেনটেন হবে। তাহলে আমাদের দেখো এখানে বলেছে এক্সেপ্ট কোনটা প্রিন্সিপালস অফ প্রাইমারি হেলথ কেয়ার নয়, দ্যাট ইজ অপশন এ ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, অপশন বি কমিউনিটি পার্টিসিপেশন, অপশন সি কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, অপশন ডি অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড কন্টিনিউইটি। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয়, আমরা পড়লাম কমিউনিটি পার্টিসিপেশনও রয়েছে, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি বা অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড কন্টিনিউইটিও রয়েছে, ঠিক আছে। কিন্তু কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এটা কিন্তু আমাদের প্রিন্সিপালসের মধ্যে আমরা পড়িনি। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে।
বেশ, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে, অ্যান্ড সেই ইনফরমেশনটা হলো আমরা 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে বিভিন্ন ব্যাচ কিন্তু পাবলিশ করে থাকি, বিভিন্ন ব্যাচ আমাদের চলে এবং আপকামিং, অর্থাৎ আপকামিং কি ব্যাচ আসবে সেটা আমরা তোমাদেরকে বলে দেব, কানেক্ট থাকবে আমাদের সাথে। এবং এখন যে অনগোয়িং ব্যাচ চলছে সেই অনগোয়িং ব্যাচের মধ্যে তোমরা অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ টেস্ট সিরিজ। এটা হচ্ছে পুরো অনলাইন মোডেই তোমরা টেস্ট দিতে পারবে, ঠিক আছে, পোল সিস্টেমেই তোমরা টেস্ট দিতে পারবে। এবং এটা হচ্ছে 2 মান্থসের জন্য, অর্থাৎ টেস্টটা স্টার্টেড হয়ে গেছে অলরেডি 6 এপ্রিল থেকে। দ্যাট ইজ যেগুলো তোমরা হয়ে গেছে এমন নয় যে সেগুলো দিতে পারবে না। এখন যদি তোমরা জয়েন হতে চাও এখনও জয়েন হতে পারবে। জয়েন হতে গেলে কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে, এবং ফি স্ট্রাকচার আমরা কন্ট্যাক্ট করার পরে তোমাদেরকে বলে দেব, এবং কি করে অ্যাড করতে হবে সেটাও বলে দেব। টেস্ট সিরিজের ফিচার্স থাকছে দেখো, যে পিবিএন সিলেবাস বেস্ট করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, এবং অবশ্যই ফুল সিলেবাস মক টেস্ট থাকবে, অর্থাৎ 100 কোশ্চেনের কিছু কিছু মক টেস্ট থাকবে, এবং PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা থাকবে, এবং অবশ্যই ডাউট সলভিং সেশনও থাকবে। তোমরা কন্ট্যাক্ট করতে চাইলে, যদি ব্যাচ নিতে চাও, কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের সাথে এই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো 9531710628 এই নাম্বারে তোমাদের নেম এবং তোমাদের কলেজ নেম এবং তোমরা কোন ব্যাচ নিতে চাইছো সেটা লিখে দেবে। এবং অলরেডি আমাদের আগের স্টাফ নার্স যে ব্যাচ ছিল, স্টাফ নার্সের জন্য অলরেডি একটা ব্যাচ চালু হয়েছিল, সেখানে কিন্তু সিবিটির জন্য পড়ানো হয়েছিল, প্লাস ইন্টারভিউয়ের জন্য আবার পরবর্তী ব্যাচ খুলেছিল, এবং দুটোই পড়ানো হয়েছিল। এবং অলরেডি CHO এর ব্যাচ চলছে, সেখানে জয়েন হতে পারো, এবং আপকামিং যদি আরও কোনো ব্যাচ আসে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। তো নেক্সট কোশ্চেনে আমাদের এরপরে যাই নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ প্যাপস মিয়ার স্ক্রিনিং। প্যাপস মিয়ার স্ক্রিনিং ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা লেভেল অফ প্রিভেনশনের কোশ্চেন। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করলে, আশা করি অনেকের পড়া আছে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে যে কমিউনিটি থেকে ওয়েটেজ কতটা, এবং কমিউনিটি থেকে কোন কোন চ্যাপ্টার আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার চলো লেভেল অফ প্রিভেনশন শর্ট করে আমি একবার তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা পেজ ওয়েট আমাদের এবার কি পড়তে হবে, দ্যাট ইজ লেভেল অফ প্রিভেনশন। লেভেল অফ প্রিভেনশন জাস্ট ছোট্ট করে এখানে আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি, সেটা তোমরা মনে রাখবে। দেখো 4টে লেভেল অফ প্রিভেনশন হয়ে থাকে, 4টে লেভেল অফ প্রিভেনশন হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন, নাম্বার 2 প্রাইমারি প্রিভেনশন, নাম্বার 3 সেকেন্ডারি প্রিভেনশন, অ্যান্ড নাম্বার 4 টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের কি গল্প, এখানে যাতে কোনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ না করে, ঠিক আছে, কোনো রিস্ক ফ্যাক্টর ডেভেলপ না করে, তার জন্য যে প্রিভেনশন নেওয়া হয়। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যে এখানে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এডুকেশন অ্যান্ড মাস মিডিয়া এডুকেশন, এগুলো হচ্ছে আমাদের একতরফা প্রাইমর্ডিয়াল প্রিভেনশনের এক্সাম্পল। এরপরে আমরা যদি দেখি সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, প্রাইমারি, ওইগুলো প্রাইমর্ডিয়াল গেল। এবার প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনে যাতে ডিজিজ না আসে তার জন্য যে লেভেল অফ প্রিভেনশন, যে কেয়ার নেওয়া, প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, যেমন হচ্ছে এখানে হেলথ প্রমোশন এবং তার সাথে হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, এগুলোর সাহায্যে মেজার নেওয়া হয় যাতে ডিজিজ না আসে, ওকে। এরপরে আমাদের চলে যাই সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। এরপরে কি আছে, সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন।
সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনে ডিজিজ তো হয়ে যায়, কিন্তু ডিজিজের পরে আমাদের কি আসবে, আগে কমপ্লিকেশানস আসবে না ডিসএবিলিটি আসবে? আগে কমপ্লিকেশানস আসবে। তাহলে কমপ্লিকেশানস যাতে না আসে সেটাকে আটকানোর জন্য যে মেজার্স নেওয়া হবে সেটা আসবে আমাদের সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনে। এবং এখানে আমরা এক্সাম্পল হিসেবে আর্লি ডায়াগনোসিস বা স্ক্রিনিং অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট এইগুলো কিন্তু আমরা মেজার্স নিয়ে থাকি। অ্যান্ড লাস্ট অফ অল আমাদের টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশনে কমপ্লিকেশানস হয়ে যাবে, কিন্তু আটকাবো আমরা কাকে? ডিসঅ্যাবিলিটিটাকে আমরা আটকাতে চাইবো। এবং তার জন্য যা যা মেজার্স নেওয়া হয় তার মধ্যে একটা হচ্ছে ডিসঅ্যাবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এবার তোমাদের দুটো সহজ কোশ্চেন বলি, দ্যাট ইজ আইসোলেশন করা এবং কোয়ারেন্টাইন এই দুটো কোন লেভেল অফ কেয়ারের মানে লেভেল অফ প্রিভেনশনের আন্ডারে আসবে? যারা পারবে অ্যান্সার করে দেবে, ঠিক আছে? যারা পারবে অ্যান্সার করে দেবে। আমি এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম তোমাদেরকে, তোমরা অ্যান্সার করবে। আমি যদি অ্যান্সার ঠিক হয় তাহলে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেব, আর যদি অ্যান্সার ভুলও হয় তাহলে আমি সঠিক অ্যান্সারটা বলে দেব। এবার আমরা কোশ্চেনে যাই, দ্যাট ইজ প্যাপ স্মিয়ার স্ক্রিনিং। দেখো প্রাইমর্ডিয়াল প্রিভেনশন স্ক্রিনিং আমরা কোন লেভেল অফ প্রিভেনশনের আন্ডারে পড়লাম? দ্যাট ইজ আর্লি ডায়াগনোসিস অ্যান্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট আমরা কোন লেভেল অফ কেয়ারে পড়লাম? দ্যাট ইজ সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের আন্ডারে পড়লাম। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেকেন্ডারি প্রিভেনশন, ঠিক আছে? প্যাপ স্মিয়ার স্ক্রিনিং সেকেন্ডারি প্রিভেনশন। নেক্সট কোশ্চেনে আমরা যাই, আবার লেভেল অফ প্রিভেনশন নিয়েই আছে। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, আবার দেখো ভালো করে, ইজ নট অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি প্রিভেনশন। তাহলে প্রাইমারি প্রিভেনশনের এক্সাম্পল এখানে কোনটা নয়? আমরা 4টে লেভেল পড়লাম, তাহলে 4টে লেভেলের মধ্যে এই যে 4টে লেভেল পড়লাম, 4টে লেভেলের মধ্যে এর মধ্যে কোন 4টের মধ্যে কোনটা প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন নয়? তাহলে হতে পারে সে সেকেন্ডারি, হতে পারে সে প্রাইমর্ডিয়াল, হতে পারে সে টারশিয়ারি। তাহলে প্রাইমারির মধ্যে আমরা কি মাথায় রাখবো? একটা হচ্ছে হেলথ প্রমোশন করা। হেলথ প্রমোট আমরা কীভাবে করতে পারি সেটা মাথায় রাখতে হবে। এবং হচ্ছে আমাদের হচ্ছে হেলথ প্রমোশন অ্যান্ড স্পেসিফিক প্রোটেকশন আমরা কি করে দিতে পারি? দ্যাট ইজ ভ্যাকসিনেশনসের মাধ্যমে আমরা দিতে পারি। তাহলে বিসিজি ভ্যাকসিনেশন এটা কিন্তু আমাদের প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ে। বিএসির ফুল ফর্ম কি? ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তাহলে এক্সামিনেশন কোনো পার্ট যদি আসে তাহলে কি সে হেলথ প্রমোটরের মধ্যে পড়বে বা স্পেসিফিক প্রোটেক্টের মধ্যে পড়বে? কিছুর মধ্যেই পড়বে না, ঠিক আছে? এক্সামিনেশন পার্ট মানে হচ্ছে আমাদের কোন লেভেলে আসবে? সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশনের মধ্যে আসবে, ঠিক আছে? স্মোকিং সিজেশন আমাদের একটা হেলথ প্রমোটের জন্য করতে পারি, ভিটামিন এ সাপ্লিমেন্ট হেলথ প্রমোটের জন্য করতে পারি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে বিএসই বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, দ্যাট ইজ সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। পরবর্তী কোশ্চেন আমাদের চলে যায়, আউটব্রেক অফ ডিজিজ। ভালো করে লাইনটা দেখবে, আউটব্রেক অফ ডিজিজ ইন দ্য কমিউনিটি ইন এক্সেস দ্য নর্মাল এক্সপেকটেশন। এই লাইনটাতেই আমাদের অ্যান্সার কিন্তু লুকিয়ে আছেন, এক্সেস দ্য নর্মাল এক্সপেকটেশন। তো এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক এই 4টে অপশান থাকবে। তোমাদের এটা একটু আমি বুঝিয়ে দিই যে ডিফারেন্সটা কোথায়, যে কোনটা মানে এন্ডেমিক, কোনটা মানে এপিডেমিক, এবং কোনটা মানে প্যান্ডেমিক, এবং কোনটা মানে স্পোরাডিক। দেখো এখানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের এখানে এটাকে বুঝিয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইজে দেখো এখানে রেড দিয়ে কিছু বুঝিয়েছে যে এখানে কিছু হচ্ছে স্পেসিফিক কিছু জিওগ্রাফিক্যাল এরিয়াতে আউটব্রেক হয়েছে, যে তার
নর্মালের চেয়ে এক্সপেক্টেড দেন মোর, নর্মালের চেয়ে এক্সপেক্টেড মোর। আর প্যান্ডেমিকে কী হবে, প্যান্ডেমিকে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। এখানে একটা কান্ট্রিতে ছড়িয়েছে, এখানে একটা কান্ট্রিতে ছড়িয়ে গেছে, এখানে কান্ট্রিতেও ছড়িয়েছে, এই কান্ট্রিতেও ছড়িয়েছে। তাহলে প্যান্ডেমিকটা হচ্ছে পুরো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বলতে পারো WORLD, ওয়ার্ল্ড ওয়াইড ছড়াবে, ঠিক আছে। অ্যান্ড এপিডেমিক, এটাও একটা এপিডেমিকই দ্যাট স্প্রিডস অ্যাক্রস রিজিয়ন, সারা রিজিয়নে ছড়িয়ে যাবে। আর এপিডেমিকটাকেই আমরা আউটব্রেক বলতে পারি। এপিডেমিকে কী হবে, ডিজিজ অকারেন্স অ্যামং এ পপুলেশন দ্যাট ইজ মোর দ্যান হোয়াট ইজ এক্সপেক্টেড ইন এ গিভেন টাইম অ্যান্ড প্লেস, ইউজুয়ালি এ সাডেন ইনক্রিজ। তাহলে হঠাৎ করে ইনক্রিজ হবে এবং একটা এরিয়াতে নর্মাল যা ছিল তার থেকে কিন্তু মোর দ্যান এক্সপেক্টেডে ছড়িয়ে যাবে, আউটব্রেক হবে, দ্যাট ইজ এপিডেমিক ডিজিজ। অ্যান্ড এন্ডেমিক ডিজিজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার পপুলেশনে হচ্ছে আমাদের ডিজিজ বা যে কন্ডিশন প্রেজেন্ট থাকবে, দ্যাট ইজ কি আমাদের এন্ডেমিক, দ্যাট ইজ এন্ডেমিক। এখানে দেখো যে এন্ডেমিকটা এই রিজিয়নে থাকবে, মানে প্যান্ডেমিকের মতো নয়, কিন্তু এটা স্ক্যাটার ফর্মে কিছু কিছু সব রিজিয়নে কিন্তু ছড়িয়ে পড়বে, দ্যাট ইজ এন্ডেমিক। এবার এক্সাম্পলগুলো আমাদের মনে রাখতে হবে। তার আগে এখানে কি বলেছে, তাহলে 4 দাগের কোশ্চেনের অ্যান্সারটা, আউটব্রেক অফ ডিজিজ ইন দ্য কমিউনিটি। এক্সেস, এই যে এক্সেস দ্য নর্মাল বলেছি, তাহলে এক্সেস হয়ে যাওয়া মানে কি আউটব্রেক। এই যে আউটব্রেক হয়েছে আমাদের এক্সেস ফর্মে আউটব্রেক হয়েছে। তাহলে মনে করো যে এখানে আর্থটা ছিল, আর্থে কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে হচ্ছে স্ক্যাটার, মানে এখানে নর্মালের চেয়েও আগে ধরো এরকম ছিল, আগে 1-2 প্রেজেন্ট ছিল, কিন্তু তার চেয়েও পরবর্তীকালে আবার বেশি ফর্মে ছড়িয়ে গেছে, দ্যাট ইজ কী হবে আমাদের এপিডেমিক। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এপিডেমিক, ঠিক আছে, এপিডেমিক। এবার এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। এক্সাম্পল মনে রাখার এখানে কয়েকটা ট্রিক্স দিয়েছি, দেখো। স্পোরাডিকটা কী হবে, স্পোরাডিকটা হচ্ছে এটাই কিন্তু স্ক্যাটার্ড ফর্মে SCA স্ক্যাটার্ড ফর্মে স্প্রিড করবে দ্য ডিজিজ দ্যাট ইজ কল্ড স্পোরাডিক ডিজিজ। অ্যান্ড এটাকে মনে রাখার জন্য আমরা যে TPR প্রসিডিওর পড়েছি, TPR, T ফর টিটেনাস, P ফর প্লেগ অ্যান্ড R ফর রেবিস, তাহলে এগুলো হচ্ছে সমস্ত কিছু স্পোরাডিক ডিজিজ, মনে রাখবে এইভাবে। এরপর হচ্ছে এন্ডেমিকটা আমরা কি বললাম, এন্ডেমিকের ডেফিনিশনস বলে দিয়েছি। এন্ডেমিকের এক্সাম্পল আমরা DC অ্যান্ড M মনে রাখবো। DCM এ D ফর ডেঙ্গু, C ফর চিকেন পক্স অ্যান্ড M ফর ম্যালেরিয়া। এবং ডেঙ্গু, চিকেন পক্স, ম্যালেরিয়ার মধ্যে এগুলো সব কি বোর্ন ডিজিজ, তোমরা কমেন্ট করে যাবে। ডেঙ্গু কিসের দ্বারা হয়, ভাইরাল অর ব্যাকটেরিয়াল, চিকেন পক্স ভাইরাল অর ব্যাকটেরিয়াল, ম্যালেরিয়া ভাইরাল, ব্যাকটেরিয়াল অর প্রোটোজোয়াল কোনটা হবে, তোমরা কমেন্ট করবে সবাই। আর এপিডেমিকের এক্সাম্পল মনে রাখবে যে ZEM, জেম মনে রাখবে, জেমে জেড ফর হচ্ছে জিকা ভাইরাস ডিজিজ, E ফর ইবোলা ভাইরাস ডিজিজ অ্যান্ড M ফর মিজেলস হচ্ছে RNA প্যারামিক্সো ভাইরাস এর কারণে হয়ে থাকে। অ্যান্ড পোলিও, আর একটা এক্সাম্পল মনে রাখবে, পোলিও, পোলিও। প্যান্ডেমিকের এক্সাম্পল আমরা একটা সবাই জানি, COVID-19 বা করোনা ভাইরাস, সবাই জানি এটা প্যান্ডেমিক, ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গিয়েছিল পুরো। এবং আর একটা মনে রাখবে H ফর HIV, S ফর সোয়াইন ফ্লু অ্যান্ড S ফর স্প্যানিশ ফ্লু অ্যান্ড C ফর COVID-19। এইভাবে কিন্তু তোমরা ডিজিজের নামগুলো মনে রাখতে পারো। ওকে, তাহলে 4 দাগের কোশ্চেন গেল। এরপরে আমরা 5 দাগের কোশ্চেনে যাই। তাহলে আমি কিন্তু অনেকটা এক্সপ্লানেশন দিচ্ছি, তোমাদের ভিডিওটা একটু লেন্দি হবে, সবাই দেখে নেবে, ঠিক আছে, ভিডিওটা একটু লেন্দি হবে। এ পারসন উইথ নো সাইন অফ ডিজিজ বাট মে ট্রান্সমিট ইট, তাহলে একজন পারসন বলছে যার কোনো ডিজিজের সাইন সিমটমস নেই তার মধ্যে, কিন্তু সে সেটাকে ট্রান্সমিট করতে পারছে একজনার থেকে ওয়ান টু অ্যানাদার ট্রান্সমিট করতে পারছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা ক্যারিয়ার পারসন বলতে পারি, তাই তো, ক্যারিয়ার পারসন বলতে পারি, ঠিক আছে, যার মধ্যে
কিন্তু কোনো সাইন অ্যান্ড সিমটমস নেই কিন্তু সে অন্য কাউকে ছড়াচ্ছে দ্যাট ইজ এ ক্যারিয়ার পারসন। এরপরে দেখো 6 নম্বরের কোশ্চেন, 6 নম্বর দাগের কোশ্চেন, যে কমনেস্ট কজ অফ নিওনেটাল মরবিডিটি ইন ইন্ডিয়াতে কমনেস্ট কজ সবচেয়ে কি কমনেস্ট কজ আমাদের চেয়েছে। নিওনেটাল মরবিডিটি মানে কি, নিউবর্নদের মরবিডিটি মানে হচ্ছে আমাদের বলতে পারো আমরা ডিজিজ অর সিকনেস রেটকে বলা হচ্ছে মরবিডিটি, আর মর্টালিটি হচ্ছে আমাদের ডেথ রেট। তাহলে নিউবর্নদের ডিজিজ বা সিকনেস রেটের সবচেয়ে কমনেস্ট কজ এখানে কি, ডায়রিয়া, বার্থ ইনজিউরি, কনজেনিটাল অ্যানোমালিস, প্রিম্যাচিউরিটি অ্যান্ড লো বার্থ ওয়েট। দেখো এখানে এই যে এগুলোকে কি বলা হয়, পাই চার্ট বলা হয়, ঠিক আছে, পাই ডায়াগ্রাম বলা হয়। তো এটাকে দেখো সবচেয়ে বেশি পার্সেন্টেজে আমরা কোনটাকে দেখতে পাচ্ছি, 28.58, অ্যান্ড দ্যাট ইজ ডিনোটেড ইন প্রিটার্ম অর প্রিম্যাচিউরিটি অ্যান্ড LBW, লো বার্থ ওয়েট, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে এটা। তারপরে আমরা 18.36% দেখতে পাচ্ছি ইনফেকশান, তারপরে আমরা 22.45% দেখতে পাচ্ছি বার্থাস্পাইক্সিয়া, তারপরে 9.18% দেখতে পাচ্ছি মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম বা যেটাকে মাস বলা হয়, তারপরে আমরা 7.14% দেখতে পাচ্ছি রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা RDS, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তারপরে আমরা 10.21% দেখতে পাচ্ছি আদার্স, অ্যান্ড 4.08% দেখতে পাচ্ছি আমরা কনজেনাইটাল ম্যালফরমেশন। তাহলে সবচেয়ে প্রথমে হচ্ছে প্রিম্যাচিউরিটি, তারপরে আসবে ইনফেকশন। তারপরে আসবে ইনফেকশন, প্রিম্যাচিউরিটি অ্যান্ড LBW। ওকে, নেক্সট 7 দাগের কোশ্চেন আমরা কি দেখছি, কোশ্চেন নাম্বার দেখো, যে অ্যাডমিনিস্ট্রেশন অফ রেডিমেড অ্যান্টিবডি ক্রিয়েটস অ্যান্টিবডি, অর্থাৎ আমরা অ্যান্টিবডি রেডিমেড কিন্তু বডিতে দিচ্ছি, রেডিমেড অ্যান্টিবডি ইন্ট্রোডিউস করছি। এর ফলে আমাদের কি ইমিউনিটি তৈরি হয় সেটা আমরা সবাই জানি, যে বডিতে যদি নিজেই অ্যান্টিবডি তৈরি করে দ্যাট ইজ কল্ড অ্যাক্টিভ ইমিউনিটি, আর যদি রেডিমেড অ্যান্টিবডি ইন্ট্রোডিউস করাতে হয় দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইমিউনিটি। এর আবার বিভিন্ন টাইপ হয়ে থাকে, ন্যাচারাল, আর্টিফিশিয়াল বা ন্যাচারাল, অ্যাকোয়ার্ড, এরকম বিভিন্ন টাইপ হয়ে থাকে। তাহলে অ্যাক্টিভ যেখানে দেখবে সেই অপশানগুলো তো হবেই না, ঠিক আছে। চলো আমরা ইমিউনিটির একটা চার্ট ভালো করে পড়ে নিই। ইমিউনিটির একটা চার্ট দেখো, টাইপস অফ ইমিউনিটি, এখানে টাইপস অফ ইমিউনিটি দেখিয়েছে। অ্যান্ড টাইপস অফ ইমিউনিটির মধ্যে ফার্স্ট অফ অল আমরা ভাগ করছি ইননেট ইমিউনিটি, যেটাকেই বলা হচ্ছে আমাদের বার্থ ইমিউনিটি, তাই তো, বার্থ ইননেট, আর হচ্ছে আমাদের ন্যাচারাল ইমিউনিটি অর বার্থ ইমিউনিটি যেটা প্রেজেন্ট থাকছে। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, 2 নাম্বার হচ্ছে অ্যাকোয়ার্ড, যেটা লাইফ টাইমে ডেভেলপ করি আমরা, ঠিক আছে। এবার এই ইননেট ইমিউনিটির আবার বিভিন্ন ভাগ হয়, রেশিয়াল, তারপর হচ্ছে স্পিসিস, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল, এরকম বিভিন্ন টাইপস হয়ে থাকে, ঠিক আছে। অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির আবার 2টো টাইপস হয়ে থাকে, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি এবং একটা প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি যেটা বললাম আমরা কি, যেটা অ্যান্টিবডি বডিতে নিজে থেকেই তৈরি হচ্ছে, কোনো রেডিমেড দিতে হয় না। আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে কোনো কারোর কোথা থেকেও রেডিমেড অ্যান্টিবডি ইন্ট্রোডিউস করাতে হয়, দ্যাট ইজ প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটির আবার 2টো টাইপস, ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ। আর প্যাসিভ ইমিউনিটির 2টো টাইপ, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ এবং আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। এবারে তুমি এখানে ছবিগুলো ভালো করে লক্ষ্য করো, এটা একটা কোনো ভাইরাসের ছবি, এটা একটা কোনো ইনজেকশনের ছবি, তাই তো, এটা একটা কোনো মাদার টু ফিটাসের ছবি, এবং এটা একটা কোনো ব্লাড ট্রান্সফিউশনের ছবি। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, যে ন্যাচারাল অ্যাকোয়ার্ড অ্যাক্টিভে কী হবে, অ্যান্টিবডিজ ডেভেলপ করবে যখন কোনো ডিজিজের দ্বারা অ্যাটাক হবে,
যখন কোনো ডিজিজ বা কোনো ভাইরাস বা কোনো অর্গানিজমের যারা ইনফেক্টেড হবে, অ্যান্টিবডিজ ডেভেলপড ইন রেসপন্স টু ইনফেকশন, দ্যাট ইজ ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ। আর আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ কী হবে, যখন কোনো ভ্যাকসিনেশনসের মাধ্যমে অ্যান্টিবডিজ আসলে তখন হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ কী হবে, যখন মাদার টু ফিটাস ডেলিভারির সময় মাদার টু ফিটাস কী হচ্ছে, প্লাসেন্টার মাধ্যমে যখন আইজিজি, তাই তো, প্লাসেন্টার মাধ্যমে আমরা আইজিজি ক্রস করতে দেখি, বা ব্রেস্ট মিল্কের মাধ্যমে আইজিএ হচ্ছে আমরা মাদার থেকে ফিটাস রিসিভ করে, তাহলে এটা হচ্ছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। আর আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ বিভিন্ন সিরাম বা গামা গ্লোবিউলিন এগুলো তখন অ্যান্টিবডি রিসিভ করবে, তখন হবে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। ওকে, বা হতে পারে আমাদের যখন কোনো রেডিমেড অ্যান্টিবডি ইন্ট্রোডিউস করাচ্ছি তখন হতে পারে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে এটার প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্যাসিভ ন্যাচারাল তো হলো না, তাহলে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আশা করি বুঝতে পেরেছো। এরপরের কোশ্চেন দেখো, টেস্ট ইউজ টু আইডেন্টিফাই দ্য ইমিউনিটি স্টেটাস এগেনস্ট ডিপথেরিয়ার এগেনস্টে ইমিউনিটি আইডেন্টিফাই করার জন্য যে টেস্টটা ইউজ করা হয় সেটা কোন টেস্টের মধ্যে পড়ে? এখানে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে সিক টেস্ট, ঠিক আছে। সিক টেস্ট অপশানগুলো দেখিয়ে দিই, সিক টেস্ট, উইডাল টেস্ট, মন্টাক টেস্ট, অ্যালেন টেস্ট। এর মধ্যে প্রত্যেকটা অপশানের জন্য কোনটা কিসের জন্য রেসপন্সিবল, এটা হচ্ছে ডিপথেরিয়া ইমিউনিটির জন্য। ওয়াইডাল টেস্ট হচ্ছে টাইফয়েড জানার জন্য, টাইফয়েড বা এন্টেরিক ফিভার ডিজিজ জানার জন্য। মন্টাক টেস্ট হচ্ছে আমাদের টিউবারকিউলোসিস বা টিবিকে ডায়াগনোসিস করার জন্য। এবং অ্যালেন টেস্ট কখন করা হয়, এবিজি অ্যানালাইসিস করার আগে কোলোল্যাটেরাল সার্কুলেশন চেক করা হয়, ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় আমাদের অ্যান্সার হচ্ছে সিক টেস্টে কী করা হয় দেখো, এখানে আশা করি দেখতে পাচ্ছ ছবিতেও, যে সিক টেস্ট হচ্ছে একটা স্কিন টেস্ট যেটা ইউজ করা হয় টু ডিটারমাইন ওয়েদার দ্য পেশেন্ট ইজ সাসেপ্টিবল টু ডিপথেরিয়ার প্রতি পেশেন্ট সাসেপ্টিবল কিনা, ঠিক আছে, অর নট বা নয়, বাই ডিটেক্টিং দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অ্যান্টিবডিজ। এবং এখানে কি দেখা হয়, অ্যান্টিবডিজ প্রেজেন্স আছে কি অ্যাবসেন্স আছে, পজিটিভ কখন বলবো এবং নেগেটিভ কখন বলবো সেটা আমাদের জানতে হবে। এবং প্রসিডিওরে কি ইনজেক্ট করা হয় দেখো, প্রথমে হচ্ছে 0.1 ml ইন্ট্রাডার্মাল রুটে, যেহেতু এত ডোজ কম সেই জন্য অবশ্যই মনে রাখবে ইন্ট্রাডার্মাল রুট। কোন রুট? ইন্ট্রাডার্মাল রুটে 0.1 ml অফ টক্সিন কি ইনজেক্ট করা হয়, টক্সিন ইনজেক্ট করা হয় ইন্ট্রাডার্মালি। কোথায়? একটা আর্মে ধরো টক্সিন ইনজেক্ট করা হলো। অ্যান্ড 0.1 ml অফ হিটেড টক্সিন, এবার ইনঅ্যাক্টিভেটেড টক্সিন অ্যাজ এ কন্ট্রোল ইজ ইনজেক্টেড ইন এবং অ্যানাদারে হচ্ছে আর একটা ইন্ট্রাডার্মালি হিটেড টক্সিন আমাদের ইন্ট্রোডিউস করানো হলো। এবং তারপরে কতক্ষণ পরে হচ্ছে আমরা রেজাল্টের জন্য দেখব, দ্যাট ইজ 24 থেকে 48 আওয়ার্স, ঠিক আছে। এটা হতে পারে 2 থেকে 3 দিনও বলতে পারো, 2 to 3 days, 1 to 2 days নয়, 2 to 3 daysও বলতে পারো, ঠিক আছে। এবার পজিটিভ কখন বলবো, পজিটিভ বা সাসেপ্টিবল কখন বলবো, যখন রেডনেস অ্যান্ড সোয়েলিং দ্যাট ইনক্রিজেস ফর সেভারাল ডেজ অ্যান্ড দেন ফেডস, মানে এই যে হাতটা এখানে ইন্ট্রাডার্মালি আমরা হচ্ছে ইনজেক্টেড করেছিলাম টক্সিনকে, তার জন্য এরকম কালার হয়েছিল এবং এটা পজিটিভ ডিনোট করছে, ঠিক আছে। অ্যান্ড লিভিং ব্রাউনিশ পিগমেন্টেড এরিয়া, দ্য কন্ট্রোল সাইট শোস নো রিয়াকশন, তাহলে এখানে এরকম ব্রাউনিশ পিগমেন্ট দেখা যাবে। আর নেগেটিভ কখন বলবো, নট সাসেপ্টিবল, নাইদার ইনজেকশন সাইট শোস এনি রিয়াকশন, কোনো রিয়াকশানই হবে না, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ কি টেস্ট, সিক টেস্টে আমাদের ডিপথেরিয়াকে কিন্তু ডিপথেরিয়া ইমিউনিটি স্ট্যাটাসকে আইডেন্টিফাই করার জন্য করা হয়। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সিক টেস্ট।
নেক্সট আজকে আমরা 10টা কোশ্চেন করব, তারপর আবার পরবর্তী ভিডিওতে করব, কারণ এখানে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে দেখতে পাচ্ছ। বিসিজি ইজ, এখানে টাইপ অফ ভ্যাকসিন, টাইপ অফ ভ্যাকসিন থেকে কোশ্চেন এসছে, টাইপ অফ ভ্যাকসিন থেকে। তাহলে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। আমরা একটু আগে দেখে নিই যে টাইপ অফ ভ্যাকসিনের মধ্যে কী কী টাইপস হতে পারে, কী কী টাইপস হতে পারে। ওয়ান অফ দ্য হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনিউয়েটেড হতে পারে, অ্যাটেনিউয়েটেড হতে পারে। তারপর অ্যানাদার টাইপস আমাদের হতে পারে কিল্ড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আর কি হতে পারে আমাদের, অ্যানাদার হচ্ছে আমাদের টক্সিনস, বিভিন্ন টক্সিনস হতে পারে, ঠিক আছে, টক্সিন, টক্সিন বা টক্সয়েড, টক্সয়েড হতে পারে। টক্সয়েডের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে কি দেখি, টিটি, টিটেনাস টক্সয়েড, ডিটি, ডিপথেরিয়া টক্সয়েড, ঠিক আছে, এরকম বিভিন্ন হতে পারে। আর লাইভ অ্যাটেনিউটেড আর কিল্ডের মধ্যে আমরা একটা ছক দেখে নিই, লাইভ অ্যাটেনিউটেড এবং কিল্ড। আচ্ছা, এখানে প্রথমে কিল্ড ভ্যাকসিন দেখিয়েছে, দেখো কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে টিডি বা টিডিএপি, টিডি মানে হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া অ্যান্ড টিডিএপি মানে হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া পারটুসিস, ঠিক আছে, টিটেনাস ডিপথেরিয়া পারটুসিস। আর কী হবে, হেপাটাইটিস এ অ্যান্ড বি, এগুলো কিল্ড। নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন যেটা হচ্ছে পিসিভি, মেনিনজোকক্কাল ভ্যাকসিন, এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, হারপিস জোস্টার ভ্যাকসিন, রেবিস ভাইরাস ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ইনজেক্টেবল, জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস ভ্যাকসিন, পোলিও ইনজেক্টেবল মানে আইপিভি যেটাকে বলা হয়, টাইফয়েড ইনজেক্টেবল, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু হচ্ছে কিল্ড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন। এবং লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনের মধ্যে এমএমআর মানে হচ্ছে যেটা মিজেলস, মাম্পস, রুবেলা, ভ্যারিসেল্লা, চিকেন পক্সের জন্য যে ভ্যাকসিন। বিসিজি টাইপ, এটা হচ্ছে আমাদের টিবির জন্য, টিবি প্রিভেন্টিভের জন্য। ইয়েলো ফিভার, নেক্সট হারপিস জোস্টার লাইভ ভ্যাকসিন, রোটা ভাইরাস, আরভিভি, আরভিভি লাইভ ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ইন্ট্রান্যাজালে যদি হয় লাইভ ভ্যাকসিন, জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাস। আচ্ছা, এখানে দুটোই দিয়েছে, এটা তোমরা মনে রাখবে, কিল্ড, ঠিক আছে। পোলিও ওরাল মানে ওপিভি, ওপিভি হচ্ছে লাইভ ভ্যাকসিন, আর টাইফয়েড ওরালটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। তাহলে এখানে আমাদের বিসিজি কি, বিসিজি কি বলো, আমরা পেয়ে গেলাম বিসিজি হচ্ছে আমাদের লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, যেটা টিউবারকিউলোসিস প্রিভেন্টের জন্য দেওয়া হয়, টিউবারকিউলোসিসকে প্রিভেন্ট করার জন্য। আমাদের লাস্ট কোশ্চেন আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ মোস্ট সেন্সিটিভ টু হিট। তাহলে এখানে আমাদের চেয়েছে সবচেয়ে মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন, মোস্ট হিট সেন্সিটিভ, সেন্সিটিভ ভ্যাকসিন কোনটা, এখানে মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন। দেখো হিট সেন্সিটিভ বলতে কি বোঝাচ্ছে, সেন্সিটিভ মানে হিট পেলে কী হবে, নষ্ট হবে না ভালো থাকবে, হিট পেলে অবশ্যই কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ডেস্ট্রয়েড টু হিট, ডেস্ট্রয় টু হিট। তাহলে আমরা কি চেষ্টা করব, যদি হিটে ডেস্ট্রয় হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব সেটাকে কোথায় রাখতে, নট এক্সপোজ টু হিট, নট এক্সপোজড টু হিট চেষ্টা করব। তাহলে আমরা কোল্ড প্লেসে রাখার চেষ্টা করব, কোল্ড প্লেসে রাখার চেষ্টা করব। তাহলে যদি আমরা আইএলআরের ছবি দেখি, যদি আমরা আইএলআরের ছবি দেখি, দুটো চেম্বার হয়ে থাকে, একটা আপার এবং একটা লোয়ার, ঠিক আছে। তাহলে লোয়ারগুলো আমরা দেখি যে সবচেয়ে ডিপলি কোল্ড হয়ে থাকে, লোয়ার চেম্বারটা কোল্ড এবং আপার চেম্বারটা তুলনামূলকভাবে আমাদের কোল্ড নয়, ঠিক আছে। তাহলে যেগুলো হিট সেন্সিটিভ সবচেয়ে, সেগুলোকে আমরা সবচেয়ে লোয়ারে রাখবো, সবচেয়ে লোয়ারে। এখানে দেখো তোমরা হচ্ছে আইএলআর বা আইস লাইন রেফ্রিজারেটর যদি দেখো তাহলে বুঝতে পারবে এটা একটা আইএলআরের ছবি, এবং এখানে টেম্পারেচার মেনটেন করা হয় +2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়, ঠিক আছে, এটা প্লাসে মেনটেন করা হয়। আর একটা হচ্ছে ওয়াক ইন কুলারেও +2 ডিগ্রি থেকে +8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা কম্প্রেসর থাকছে, একটা রিটার্ন ভায়ালস থাকছে, এবং এখানে আমাদের এই যে দুটো চেম্বার থাকছে, দেখো এখান থেকে ডিভাইড করে দিচ্ছে, এটা লোয়ার চেম্বার এবং এটা আপার চেম্বার। লোয়ার চেম্বারের সবচেয়ে নিচে আমরা কোন ভ্যাকসিনসকে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ ওপিভি, মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভিকে কী বলা হয়,
ওপিভিকে কিন্তু বলা হয় সেবিন ভ্যাকসিন, মানে যেটা পোলিও ভ্যাকসিন ওরালি খাওয়ানো হয় সেটাকে বলা হয় সেবিন। এভাবে মনে রাখবে, সেবন করা বা পান করা, তাহলে সেই থেকে সেবিন। আর আইপিভি যেটা ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন সেটাকে বলা হয় সক ভ্যাকসিন, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে সবচেয়ে হিট সেন্সিটিভ আমরা কি দেখতে পাচ্ছি, সবচেয়ে হিট সেন্সিটিভ দেখতে পাচ্ছি আমরা ওপিভি সবচেয়ে নিচে রেখেছে। আর সবচেয়ে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন যদি বলে, মানে নিচে রাখা যাবে না, আপার চেম্বারে রাখতে হবে। সবচেয়ে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন হচ্ছে আমাদের কী হবে বলো তো, দ্যাট ইজ হেপাটাইটিস বি, ঠিক আছে, হেপাটাইটিস বি সবচেয়ে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। তাহলে এখানে দেখো আমাদের অ্যান্সার কিন্তু 10-এর দাগের হয়ে যাবে কি, পার্টুসিস নয়, টাইফয়েড নয়, বিসিজিও নয়, দ্যাট ইজ পোলিও। এখানে সিম্পলি বলে দিয়েছে পোলিও, দ্যাট ইজ ওপিবি হবে কিন্তু এখানে, ঠিক আছে, ওপিবি হবে এটা, দ্যাট ইজ আমাদের পোলিও। তাহলে আজকে এই পর্যন্তই থাকলাম। আরও দেখো এরকম অনেক কোশ্চেন এবং অনেক এক্সপ্লানেশন এরকম তোমাদের জন্য রয়েছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে।